আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনার দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনাদের সঙ্গে ভূতের বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি বরাবরের মতো আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরো একটি গল্প নিয়ে। আজকে এই গল্পটা খুবই ভয়ানক হতে চলেছে। এই গল্পটা কেউ মিস করবেন না, সময় আমাদের সঙ্গেই থাকুন। আমি আজকে কথা বাড়াবো না, সরাসরি মূল ঘটনায় চলে যাই। আমাকে ঠিক যেভাবে ঘটনাটি পাঠিয়েছে আমি ঠিক ওইভাবে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি ফার্স্ট টাইম আজকে নতুন আমার ফ্রেন্ডের কাছ থেকে খবর পেয়ে আপনার ভিডিওটা দেখলাম, দেখে আমার অনেক ভালো লেগেছে। গল্পটা শুনে মনে হলো আমার জীবনের সঙ্গে একটি ঘটনা জড়িয়ে আছে, সেটা আপনাদের কাছে শেয়ার করব। সেখান থেকেই আমি আপনার নম্বর নিয়ে আমার গল্পটা লিখে পাঠালাম। আশা করছি গল্পটা সবার মাঝে ছড়িয়ে দিবেন। আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি মূল ঘটনায় চলে যাই। আমার বাড়ি থেকে কিছুটা দূরে একটি জঙ্গল আছে। জঙ্গলটা অনেক ভয়ানক। সন্ধ্যের পরপরই পুরো এলাকাটা যেন নিস্তব্ধ হয়ে যায়। আমার এখান থেকে কেউ সে জঙ্গলে আশেপাশেও যাওয়ার চিন্তাও করে না। ওই জঙ্গল থেকে বেশ কিছু লোক উধাও হয়ে গিয়েছে, আমিও তাদের মধ্যে একজন ছিলাম। ফার্স্ট টাইম প্রথম আমি ওখান থেকে উধাও হয়ে গেছিলাম। আল্লাহর অশেষ সহমতে আমি আবার ফেরত এসেছি। আমাকে যেভাবে ফিরিয়ে নিয়ে এলো আমি সেই ঘটনাটি আপনাদের মাঝে শেয়ার করব। প্রথম একদিন সেই জঙ্গলের পাশ দিয়ে হাঁটে আসতেছিলাম। আসতে পিছন থেকে কেউ একজন আমাকে ডাকতে লাগলো। আমি পিছন দিকে ঘুরে তাকাই, কিন্তু পিছনে কাউকে দেখতে পাই না। আমি সামনে দিকে ঘুরতেই যেটা দেখলাম এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সামনে দেখলাম একটি লোক দাঁড়িয়ে আছে। লোকটার চেহারাটা খুবই ভয়ঙ্কর দেখতে। লোকটির গাল ভরা দাড়ি, চুলগুলো উস্কো খুস্কো, মাথাটা যেন দুই ভাগ করানো। আমি তো দেখে প্রচণ্ড ভয় পাই। আমি ভয়তে চিৎকার দিয়ে উঠি। আমার চিৎকারে যেন পুরো এলাকাটা কেঁপে উঠেছে। আমি ওখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করি, কিন্তু কিছু একটার সঙ্গে বেজে আমি ওখানে পড়ে যাই। আমি আবারও উঠি, উঠে দৌড়াতে লাগি। কিছু দূর দৌড়ে যেতেই একটি কান্নার আওয়াজ আমার কানে এসে পৌঁছায়। আমি পিছন দিকে ঘুরে তাকাই, দেখি কেউই নেই। আবারও সামনে দেখি, যখনই ঘুরি তখনই সেই লোকটি দাঁড়িয়ে আছে। আমি ওখান থেকে আবারও দৌড়ে পিছন দিকে পালিয়ে আসি। পিছনে ঘুরতেই একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ওখানেই পড়ে যাই। আমি ওখান থেকে ওঠার খুব চেষ্টা করি, কিন্তু উঠতে পারি না। আমার মাথায় প্রচণ্ড আঘাত লাগে। আমি ওখানে জ্ঞান হারিয়ে ফেলি। আমার যখন জ্ঞান ফিরল তখন দেখি একটি গুহার ভিতরে আমি আটকে পড়ে আছি। ওখানেই 2 দিন কেটে গেল। 3 দিনের মাথায় আমি ঘুমিয়ে পড়েছি ওখানে। একে তো শরীরটা খুবই দুর্বল, না খাওয়া শরীর, তারই ভিতরেই ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠে দেখি আমার মতোই আরও একটি লোক সেই গোয়াতে উপস্থিত। আমি তাকে দেখে প্রথমে ভয় পাই, পরে তার সঙ্গে কথা বলি। আমার শরীরটা তো খুবই খারাপ, আমি কি করব বুঝতে পারি না। আমি ওখানে আবার ঘুমিয়ে পড়ি। 3 দিন কেটে গেল। আমার শরীরটা খুবই দুর্বল। 4 দিনের মাথায় দিয়ে কিছু একটা বড় শব্দ পেলাম আমার পিছনে। পিছনে তাকিয়ে দেখি একটি ফল পড়ে আছে। আমি ফলটা কুড়িয়ে নিয়ে আমি খেয়ে ফেলি। কিছুক্ষণ পরে আবারও কিছু একটা পড়ার শব্দ পেলাম। দেখি ওখানে আবারও 3-4টা ফল পড়ে আছে। আমি সেগুলোও তুলে নিয়ে 2টা আমার সঙ্গে থাকা লোককে দিয়ে একটা আমি খাই। এরকম করতে করতে বেশ কিছুদিন কেটে গেল। তারপরে আবারও একটি লোক ওই গোয়াতে উপস্থিত হয়। আমি তার সঙ্গে কথা বলি। আমরা ঠিক একইভাবেই
একই জায়গা থেকে সেই গুহাতে উপস্থিত হচ্ছে। আমি জানি না এটা কার কাজ। আমি প্রথমে ভেবেছিলাম সেই ভয়ানক আত্মা বা জিন ওটার কাজ, কিন্তু একে একে 5 জন যখন ওখানে উপস্থিত হয় তখন আমার একটু সন্দেহ লাগলো। আমি ওখান থেকে পালানোর চেষ্টা করি, কিন্তু ব্যর্থ হই। এরকম করতে করতে আরও বেশ কিছুদিন কেটে গেল। পরে সবার শেষে একটি লোক আসে, হয়তোবা সে লোকটি কোনো তান্ত্রিক বা কোনো কবিরাজ হতে পারে। লোকটি যখনই সে গোয়াতে এসে উপস্থিত হয়, তার কিছুক্ষণ পরেই লোকটি কি জানে মন্ত্র পড়তে লাগলো। বিড়বিড় করে মন্ত্র পড়তে পড়তেই সে গোয়ার মাঝ বরাবর এসে একটি ফোঁ দেয়। ফোঁ দিয়ে মাটিতে একটি থাপা দেওয়ার সঙ্গে সঙ্গে সেই লোকটি এসে হাজির হয়। তার সঙ্গে একা একা কথা বলে। এ পর্যন্ত আমরা কিচ্ছু জানি না। কথা বলার পরে লোকটি আমাদেরকে ডাক দিল। আমরা তার কাছে চলে গেলাম। লোকটি বলল, আমরা এখান থেকে বের হব। বের হওয়ার রাস্তা পেয়ে গেছি। যেমন কথা তেমন কাজ। আমরা ওখান থেকে বের হয়ে এলাম। এসে আমরা যেখান থেকে উদয় হয়ে গেছি আমরা ঠিক সেই জায়গাতে পৌঁছে যাই। ওখানে যে সেই লোকটি আবারও কি জানে বলে মাটিতে থাপা দিল। থাপা দেওয়ার সঙ্গে সঙ্গে সে লোকটি আবার এসে উপস্থিত হয়। তার সঙ্গে আবার একা একা কথা বলে আমাদেরকে বলল, তোমরা চলে যাও। আমি ওই লোকটিকে বললাম, আপনি যাবেন না? লোকটি বলল, না, আমি এখান থেকে কোথাও যাব না। তাই বলে আমরা ওখান থেকে চলে আসি। লোকটি ওখানেই থেকে যায়। পরের দিন সকালবেলা আমি কি জানি ভেবে সেই জঙ্গলের ভিতরে চলে যাই। যে জিনিসটা আমি দেখলাম এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ওখানে যে দেখি সে লোকটার লাশ পড়ে আছে। লোকটাকে দেখে আমি ওখান থেকে পালিয়ে আসি। এসে গ্রামে ঢুকে গ্রামবাসীদেরকে খবর দিই। সমস্ত গ্রামবাসী মিলে জঙ্গলে যেয়ে উপস্থিত হই। জঙ্গলে যেয়ে সে লোকটির লাশ উদ্ধার করি। লোকটির ঠিকানা এবং নাম কিছুই জানি না। আমরা কি করব বুঝতেও পারি না। 2-4 এলাকায় আমরা মাইকিং করে দিই। লোকটির ছবি দিয়ে পোস্টার ছেপে 2-4 এলাকায় লেগে দিয়ে আসি। 3 থেকে 4 দিন কেটে গেল। লোকটি কোনো খোঁজ পায় না। পরে বাধ্য হয়ে আমরা সে লোকটিকে আমাদের গ্রামের কবরস্থানেই দাফন করি। দাফন শেষে আমরা যে যার মতো নিজের বাড়িতে ফিরে যাই। রাত্রেবেলা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। অনেক দিন পরে খাবার খেয়ে শরীরটা অনেকটাই ক্লান্ত। আমি ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পরেই আমি স্বপ্নে দেখি একটি লোক, বয়স্ক লোক, তার মুখটি দেখা যাচ্ছে না। লোকটি এসে আমাকে বলতেছে, তুই ওই লোকটিকে নিয়েছে, মোটেও ঠিক কাজ করিসনি। এই শাস্তি তোর তো এতেই হবে। তুইও মরবি। তোকে কেউ বাঁচাতে পারবে না। খুব শীঘ্রই তুইও মরবি। আমি লাফিয়ে ঘুম থেকে উঠলাম। উঠে অনেকটাই টেনশনে পড়ে গিয়েছি। লোকটি কে? আমাকে বা কেন মারবে? আবার একটি চিন্তা আমার মাথার ভিতর ঘুরপাক খেতে লাগলো। হয়তোবা সেই লোকটি যে আমাকে বন্দি করে রেখেছিল সে হতে পারে। আবার আরেকটা কথাও মাথার ভিতর ঘুরপাক খাচ্ছে, যদি সেই লোকটি হয়ে থাকে তাহলে তার মুখটি কেন দেখাবে না? এরকম বিভিন্ন প্রশ্ন আমার মাথার ভিতর ঘুরপাক খেতে লাগলো। আমি রীতিমতো ভয়ে এক কোনায় বসে আছি। সারা রাত আমি আর ঘুমাতে পারিনি। পরদিন সকালবেলা আমি আবার গ্রামবাসীদের সঙ্গে কথা বলি। গ্রামবাসীরা আমাকে একটি ভালো কবিরাজ দেখাতে বলে। আমি আর দেরি করি না, ভালো একটা কবিরাজের খোঁজে বেরিয়ে পড়লাম। একটি কবিরাজকে পেয়েও গেলাম।
কবিরাজকে সব ঘটনা খুলে বললাম। কবিরাজ আমাকে বলল, তুমি কোনো চিন্তা করবে না, তোমার ব্যবস্থা আমি করতেছি। তাই বলে কবিরাজ পানি পরে দেয়। শুধু পানি পরে না, একটি তাবিজ দেয়। তাবিজ দিয়ে বলে, এই তাবিজটা তোমার গলায় রাখবে সব সময়। হ্যাঁ, যেমন কথা তেমন কাজ। নিয়মিত পানি পড়া খাই আর তাবিজটা আমার গলায় বেঁধে ফেলি। 2 থেকে 3 দিন মোটামুটি ভালোই কেটে গেল। 4 দিনের মাথায় আবারও সেই লোকটি আমার স্বপ্নে আসে। এসে আমাকে বলে, তাবিজ দিয়ে তুই আমাকে আটকে রাখতে পারবি না, তোকে তো মরতেই হবে, কেউ বাঁচাতে পারবে না তোকে, মরতেই হবে তোকে, কেউই বাঁচাতে পারবে না। আমি আবারও ঘুম থেকে লাফিয়ে উঠে ঘড়ির দিকে দেখলাম তখন প্রায় 4টা বাজে। আমি সে রাত আর ঘুমালাম না। পরের দিনে সকালবেলা আমি আবারও কবিরাজের কাছে চলে যাই। কবিরাজ এবার আর তাবিজ দিল না। কবিরাজ আমাকে বলল, তোমার ঘরটি বন্ধ করে দিয়ে আসবো। আমি বললাম, কবে যাবেন? কবিরাজ বলল, আজকে যাব। যেমন কথা তেমন কাজ। কবিরাজ তার যে যে জিনিসপাতি লাগবে সেগুলো নিয়ে আমার সঙ্গে রওনা দেয়। রওনা দিয়ে কবিরাজ ঘরগুলো বন্ধ করে দেয়। আমার 3টা ঘর, 3টাই বন্ধ করে দেয়। 3টা ঘরে আমি একাই থাকি, আমার সঙ্গে আর কেউ থাকে না। ঘরগুলো বন্ধ করে দিয়ে কবিরাজ চলে যায়। সে থেকে আবারও সপ্তাহখানিকের মতো বেশ ভালোই কেটে গেল। আমি মনে করেছিলাম হয়তো বা আমি সুস্থ হয়ে গেছি, আমার আর কোনো সমস্যা হবে না, কিন্তু আমার ভাবনাটা পুরোটাই ভুল। রাত্রেবেলা আবারও সেই একই কাজ। এই লোকটি এবার এসে আমাকে আর হুমকি দিল না, সরাসরি আমার গলাটা চেপে ধরল। আমি অনেক কষ্টে লোকটির হাত থেকে বেঁচে বেরিয়েছি। পরের দিন সকালবেলা আমি এবার আর ওই কবিরাজের কাছে গেলাম না, অন্য একটি কবিরাজের সন্ধানে বেরিয়ে পড়লাম। হ্যাঁ, ভালো একটি কবিরাজে পেয়ে যাই। কবিরাজের সঙ্গে কথা বলি। কবিরাজ আমাকে বলল, এই সমস্যার সমাধান গলা থেকে করতে হবে। কবিরাজ আমাকে বলল, যেখান থেকে তুমি প্রথমে উধাও হয়ে গিয়েছিলে ঠিক সেই জায়গায় আমাকে নিয়ে যাবে, আমি ওখান থেকে সব সমস্যার সমাধান করে দিব। যেমন কথা তেমন কাজ। আমি আর দেরি করলাম না, ওখান থেকে কবিরাজকে নিয়ে সেই জঙ্গলের দিকে রওনা দিদি পিছন থেকে কেউ একজন আমাকে ডাকতেছে। আমি পিছন থেকে ঘুরে তাকাই। কবিরাজ আমাকে বলল, এবার যা করেছ, এরপরে আর পিছন দিকে ঘুরে তাকাবে না, পিছনে যা হয় হয়ে যাক, সামনে দিকে হাঁটতে থাকবে। হ্যাঁ, আমিও আর পিছন দিকে ঘুরে তাকাই না, সামনে দিকে হাঁটতে থাকি। পিছন থেকে কেউ একজন রীতিমতো আমাকে ডেকে চলেছে। আমি এদের কথায় কোনো কানে নেই না, সরাসরি সামনে দিকে হাঁটতে লাগলাম। যেতে যেতে যেখান থেকে আমি উধাও হয়ে গিয়েছিলাম ঠিক সেখানেই নিয়ে যায় কবিরাজকে। কবিরাজ ওখানে গোল করে একটি দাগ দেয়। দাগের মাঝখানে আমি এবং কবিরাজ বসে পড়ে। কবিরাজ মন্ত্র পড়তে লাগলো। মন্ত্র পড়তে পড়তে একটি লোক এসে দাঁড়িয়ে পড়ে আমাদের সামনে। সে লোকটি আর কেউ না, যে আমাকে নিয়ে গিয়েছিল ঠিক সে লোক, তার মাথাটা ফাটা। কবিরাজ লোকটিকে জিজ্ঞেস করলো, তুই এদেরকে কেন ধরেছিলিস? সে লোকটি কোনো কথা বলে না। কবিরাজ আবারও বলল, সে লোকটি কোনো কথা বলে না। 3বারের মাথায় কবিরাজ বোতল থেকে পানি বের করে তার গায়ে ছিটিয়ে দেয়। পানি তার গায়ে ছিটিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সে খুবই ভয়ানকভাবে চিৎকার করে ওঠে। চিৎকার করে উঠেই লোকটি খুবই রাগান্বিত সুরে বলে, তোর সাহস তো কর না, তুই আমার গায়ে হাত দিয়েছিস, তোকে কেউ বাঁচাতে পারবে না, তোকে মরতেই হবে। কবিরাজ বলল, আমাকে মারবি? এত বড় সাহস তোর হয়নি, তুই বল তোর পিছনে কে আছে, তাকে ডাক। লোকটি
কোনো কথা বলে না। সে আবারও বলল, তোর পিছনে কে আছে তাকে ডাক, নাহলে কিন্তু তুই মরে যাবি, তোকে মেরে ফেলবো আমি। কবিরাজের কথায় সে খুবই রাগান্বিত হয়ে ওঠে। রাগ হয়ে বলে, আমার পিছনে যে আছে তাকে তো আমি ডাকবই না, উল্টে তোকে মরতে হবে, তোদের দুজনকেই মরতে হবে, তোদের দুজনকেই মেরে ফেলবো আমি। কবিরাজ একটি বোতল বের করে মন্ত্র পড়তে লাগলো। মন্ত্র পড়ে আর বোতলে বাড়ি দেয়। ওই লোকটি দাগের বাইর থেকে খুবই ভয়ানকভাবে চিৎকার করে ওঠে। লোকটি চিৎকার করতে করতে মাটিতে বসে পড়ে। মাটিতে বসে লোকটি বলল, আমি বলতেছি আমার ভিতরে কে আছে, আমাকে আর অত্যাচার করিস না, আমাকে আর মারিস না, আমি বলতেছি কে আছে। কবিরাজ বলল, ঠিক আছে বল, তোর পিছনে কে আছে। সেই লোকটি যে নামটি বলল, এটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। যে নামটি বলে উঠেছে সে এত রকম ভালো লোক, খুবই ভালো, খুবই ভদ্র, আমরা ভাবতেও পারিনি সে লোকটির কথাই বলবে সে জিনটি। জিনটি বলল, আমার পিছনে যে আছে সে অন্য কেউ না, এই গ্রামেরই মাতবর আমাকে দিয়ে অনেক জঘন্য কাজ করায়, আমাকে বন্দি করে রেখেছে মাতবর। আমি যদি কখনো ছাড়া পাই তাহলে মাতবরকে আমি মেরে ফেলবো। আমি এই খারাপ কাজ কখনো করতে চাইনি, আমাকে দিয়ে জোর করে এই খারাপ কাজ করিয়েছে মাতবরকে আমি ছাড়বো না। যদি আমি মুক্তি পাই মাতবরকে আমি মেরেই ফেলবো। কবিরাজ বলল, তোকে আমি মুক্তি দিব, তোকে এই বন্দি জীবন থেকে মুক্তি দিব, বিনিময়ে একটি কাজ করে দিতে হবে। জিনটি বলল, কি সেই কাজ আমাকে বলো, আমি করে দিতে রাজি আছি, শুধু আমাকে মুক্ত করে দাও। কবিরাজ বলল, সেই মাতবরকে মেরে ফেলবি, নাইলে তোকে আবার বন্দি করব। জিনটি বলে উঠল, ঠিক আছে, তোমার কথায় আমি রাজি আছি, আমি মাতবরকে এমনি মেরে ফেলবো যদি আমি মুক্তি পাই। তাই বলেই কবিরাজ কি জানে মন্ত্র পড়ে হাতে যে বোতলটি ছিল সেই বোতলটিতে বাড়ি দিয়ে ভেঙে ফেলার সঙ্গে সঙ্গে সেই লোকটি খুবই ভয়ানকভাবে চিৎকার দিয়ে উঠে কবিরাজকে বলল, আমি এখন মুক্ত, আমি স্বাধীন, আমাকে দিয়ে আর কেউ খারাপ কাজ করাতে পারবে না। তোকে খুবই ভালো লেগেছে আমার, তোরা আমাকে মুক্তি দিয়েছিস, তোদের কাছে আমি কৃতজ্ঞ। আমি এবার মাতব্বরকে ছাড়বো না, মাতব্বর আমাকে দিয়ে অনেক খারাপ কাজ করিয়েছে, মাতব্বরকে এবার মরতেই হবে। তাই বলেই লোকটি ওখান থেকে উধাও হয়ে যায়। আমরাও দুজনে চলে যাই, আমি আমার বাড়িতে যাই। পরের দিন সকালবেলায় শুনি মাতব্বর মারা গিয়েছে। আমি তো জানি মাতব্বরকে কে মেরেছে, আপনাদেরকেও বলে দিলাম। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। ভাইয়ের ঘটনাটি আমার তো অসম্ভব ভালো লেগেছে, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না। আরেকটি কথা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে অনেক সাহায্য করে, আপনাদের জন্যই আমরা নিয়মিত ভিডিও বানিয়ে থাকি। আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন তাইলে আমাদের ভিডিও বানিয়ে কোনো লাভ নেই। যাই হোক, আপনাদের কাছে যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দিবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01962135608।
আমাদের ইমেল অ্যাড্রেস ভূতের বাড়ি 00@gmail.com। আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমেলে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিবেন। আমি আর কথা বাড়াচ্ছি না, বরাবরের মতো একটি কথাই বলতে চাই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। কে কে তুমি? চিনতে পারছো না আমাকে? কে আমি? না, চিনতে পারছি না তোমাকে। কে তুমি? উত্তর দাও, বলো তুমি কে? কে তুমি? অশরীরী ভূত তুমি? ভূত? ভূতের বাড়ি, ভূতের বাড়ি।